হিন্দুরা যে কি পরিমাণ কুসংস্কারাচ্ছন্ন এগুলো মাঝে মাঝে কল্পনা করতে গেলেও গা শিউরে ওঠে। এমনিতেই তো তারা তাদের ওই যে জাতপাত বর্ণ প্রথা দিয়ে নিজেদের মধ্যেই একটা হিংসাত্মক একটা ঘৃণাত্মক একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে, যার প্রেক্ষিতে তারা হাজার হাজার বছর ধরে প্রচণ্ডভাবে অনৈক্য অবস্থায় আছে। এবং সেই সুযোগে পৃথিবীর বিভিন্ন বহিঃশক্তি এই ভারতকে আক্রমণ করে সেখানে শত শত না হাজার হাজার বছর ধরে তাদেরকে শৃঙ্খলের আবদ্ধ রেখেছিল, অর্থাৎ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রেখেছিল। এরপরেও তাদের কোনো কাণ্ডজ্ঞান নাই, এরপরেও তাদের সাথে কথা বললে অনেক লম্বা লম্বা বড় বড় কথা বলে। কিন্তু কথা হচ্ছে যে সেটা নাইলে ইতিহাসের বিষয়। সাম্প্রতিককালে একবিংশ শতাব্দীতে তাদের কাণ্ডকারখানা দেখলে তারা যে আসলে কোনো সুসভ্য জাতি, এটা আমার পাশে অনেক সময় চিন্তা করতে একটু হয়, খটকা লাগে। দেখুন, আমার কথা না বাড়িয়ে আমরা এই খবরটা দেখি, যদিও খবরটা একটু পুরনো, তারপরেও আমার মনে হয় যে এর দ্বারা ওই যে হিন্দুদের কুসংস্কারাচ্ছন্নতার একটা বিষয় খুব পরিষ্কারভাবে ফুটে উঠবে। তো আমরা খবরটা দেখি। কোভিড-19 প্রতিরোধে গোবর কার্যকর, এমন বিশ্বাসকে নাকচ করে দিলেন ভারতীয় চিকিৎসকরা। দেশের মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে প্রাণীর মলমূত্র ব্যবহারে আরোগ্য লাভের কোনো বৈজ্ঞানিক প্রমাণ তো নেই, উল্টো রয়েছে অন্যান্য সংক্রামক রোগ বিস্তারের ঝুঁকি। ভারতে করোনা মহামারীতে দৈনিক মৃত্যু ৩.৫ থেকে ৪,০০০-এর মধ্যে উঠানামা করছে বেশ কয়েকদিন। হাসপাতালে অপর্যাপ্ত অক্সিজেন আর ওষুধ, ডাক্তারদের প্রাণপণ লড়াইও মোকাবেলা করা যাচ্ছে না করোনা। মৃত্যু সংক্রমণে যখন জেরবার দেশটি, সে সময়ও গোবরের উপর আস্থা রাখছেন কিছু সংখ্যক ভারতীয় শিক্ষিত কিন্তু কুসংস্কারে বিশ্বাসী। দেখুন, এই যে এখানে এই যে পাত্রে কি সুন্দর গোবর তারা ইয়ে করে তরল করে নরম করে আর কি, তারপরে কি সুন্দর গায়ে মলমূত্র শরীরে মাখলে এরা কি ভিন গ্রহে থেকে আসছে নাকি? এই যে এগুলোকে দেখলে তো অশিক্ষিত মূর্খ মনে হয় না, নিশ্চয়ই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে অনেকেই আছে। দেখুন কিভাবে তারা গোবর গায়ে লেপে এবং তারপরে তারা আবার নিজেদেরকে দাবি করে তারা নাকি সভ্য মানুষ। আচ্ছা, এই যে একবিংশ শতাব্দী পর্যন্ত চলে আসলো, দুনিয়ার কোনো জায়গায় বাদ দিলাম, খোদ ভারতেও কোনো দিন কোনো গবেষণা করে দেখেছে যে এই গোবরে কোনো রোগ নিরাময় শক্তি আছে? তারপরে হচ্ছে আবার এরা ওই যে গোবর খালি গায়ে মাখে না, খায় কিনা অবশ্য শুনি নাই, কিন্তু গরুর মূত্র খায়, গরুর মূত্র তারা পান করে এবং বোতলে করে তারা ওই যে বিভিন্ন জায়গায় বিক্রিও করে। তাদের যে ধর্মীয় নানা রকম যে প্রতিষ্ঠান আছে ওখানে কিন্তু তারা গরুর মুখ তারা বিক্রিও করে। করোনা ভিটামিন B12 नहीं मिलता है। বর্তমানে আমাদের শরীর পর্যাপ্ত ভিটামিন B12 পাচ্ছে না, যা প্রচুর পরিমাণে রয়েছে গোমাতার মলমূত্রে। ভারতীয়দের বলবো গোবর থেরাপির ফলে শুদ্ধ হবেন। হাসপাতাল, অক্সিজেন সিলিন্ডার আর রেমিডিসিভির জন্য লাইন তার মানে জানা গেল এই যে লোকটা বলল যে এই গোবরের মধ্যে ভিটামিন 12 ব্যাপকভাবেই আছে, যদিও আজ পর্যন্ত কোনো গবেষণা বা কোনো কিছু বলেনি যে এইরকম ভিটামিন B12 এরকম আছে। তো এখন এই গোবর গায়ে মাখা জাতি এবং একই সঙ্গে গরুর মুখ পান করা জাতি দ্বারা আমরা কি আসলে চাইতে পারি, অর্থাৎ এরা আমাদেরকে কি আসলে দিতে পারে? গোটা ভারতে মানুষ প্রচণ্ড রকমভাবে কুসংস্কারাচ্ছন্ন এবং তার মধ্যে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা নাকি শিক্ষিত এবং একই সাথে এরকম এই যে লোকগুলো গায়ে গোবর মেখে এই যে করোনা থেকে মুক্তির যে চেষ্টা করলো, এরা কি অশিক্ষিত নাকি? না, এদের কথা শুনে তো সেটা মনে হয় না। তো এই জাতিটা ভয়ঙ্কর রকমভাবে কুসংস্কারাচ্ছন্ন। আমি চিন্তা করে উঠতে পারি না যে এই 21 শতাব্দীতে এসে কিভাবে মানুষ এত কুসংস্কারাচ্ছন্ন থাকে। এটাতে গেলে বাহ্যিক একটা ব্যাপার, আর আভ্যন্তরীণ অর্থাৎ মনোজগতের যে কুসংস্কার এরা পোষণ করে সেটা হলো প্রচণ্ড রকমভাবে বর্ণবাদী মানে ওদের ওই যে জাতপাত নিয়ে যে বর্ণ প্রথা আছে সেইটা। কিছু কিছু অঞ্চলে যেখানে কমিউনিজম প্রতিষ্ঠিত ছিল অর্থাৎ বামপন্থা, সেখানে অনেকটাই তিরোহিত, কিন্তু ভারতের অন্যান্য যে অঞ্চল সেখানে এখনও এই বর্ণবাদী বিষয়টা ব্যাপকভাবে নিহিত আছে।
ব্যাপকভাবে সেখানে প্রকট আছে। মানুষ সেখানে বর্ণের ভিত্তিতে বিশালভাবে বিভক্ত। তো এই রকমভাবে বিভক্ত এটা তো এখন না, এগুলো সেই শত শত হাজার হাজার বছর ধরে। এবং এই বিভক্তির কারণে পারস্পরিক এই ঘৃণা বিদ্বেষ হিংসার কারণেই কিন্তু ভারতবর্ষ গত শত শত বছর না হাজার বছর ধরে কিন্তু এরা ওই বহিঃশক্তি দ্বারা পদানত হয়েছে এবং গোটা ভারত মহাদেশ কয়েকটা দেশে বিভক্ত হয়ে গেছে। বিভিন্ন জাতি গোষ্ঠী এখানে এসে দখলদারিত্ব কায়েম করেছে এবং এই ভারতীয়রা এই বর্ণবাদী মনোভাব নিয়েই তাদের দাসত্ব করে গেছে। কিন্তু তাদের বর্ণবাদী মনোভাব এবং কুসংস্কার তারা তাদের মাথা থেকে সামান্যতম তারা পরিত্যাগ করেনি। আমি জানি না যে কী করলে আসলে তারা এইগুলো ত্যাগ করে সত্যিকারের আধুনিক মানুষ হয়ে গড়ে উঠতে পারে। অথচ আশ্চর্যের ব্যাপার হলো এই ভারতীয়রা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কিন্তু দারুণভাবে প্রতিষ্ঠিত। আমরা যদি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর বিভিন্ন দেশের কথা আমরা যদি ভাবি, সেখানে আমরা দেখব যে সেখানে অনেক বড় বড় সরকারি পোস্টে, অনেক বড় বড় কোম্পানির একেবারে উচ্চ পোস্টে এই ভারতীয়রা সেখানে দারুণভাবে প্রতিষ্ঠিত। তাদের মেধা, সেখানে মেধার বিকাশ তারা ঘটিয়েছে। এমনকি মানে কানাডা এবং আমেরিকাতে সেখানে যতটা আমি জানি যে সেখানে ডাক্তারদের মোর দ্যান 25% হলো ভারতীয় বংশোদ্ভূত। তাহলে এই লোকগুলাই যখন এরা নিজেদের দেশে থাকে তখন কিন্তু তাদের অবস্থা এই, কিন্তু এরাই আবার বাইরে গেলে খুব চমৎকার তাদের প্রতিভার বিকাশ ঘটায়। অদ্ভুত এক জাতি, অদ্ভুত এক দেশ, আসলে পৃথিবীর বিস্ময়। আমি জানি না এরা এই সমস্ত মানে বিদেশে না গিয়ে নিজেদের দেশে তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের দেশকে কিভাবে আসলে এই পারস্পরিক ঘৃণা বিদ্বেষ বহির্ভূত একটা সমতাভিত্তিক সমাজ তারা কবে প্রতিষ্ঠিত করবে। এই হিন্দুরা ইতিহাসের পাতা খুললে দেখব যে অতীতে কখনো কোনো দিন কোনো বীরত্বের পরিচয় দেয়নি কেন? কারণ হচ্ছে বর্ণবাদে এবং জাতপাতে বিভক্ত গোষ্ঠীগুলা যেহেতু পরস্পরকে ঘৃণা করতো, সুতরাং যারা রাজক্ষমতায় থাকতো বহিঃশক্তি তাদেরকে আক্রমণ করলে এই রাজশক্তি দ্বারা যে নিগৃহীত নিচ শ্রেণীর যে লোকগুলো ছিল তারা কিন্তু এই রাজশক্তিকে রক্ষার জন্য এগিয়ে তো আসতোই না, উল্টে বহিঃশক্তিদেরকে বরং তারা সাহায্য করত। কারণ এই রাজশক্তি দ্বারা তারা তো দীর্ঘদিন ধরে নিষ্পেষিত, নির্যাতিত, শোষিত হয়েছিল, যে কারণে কিন্তু এই বহিঃশক্তিরা খুব সহজে ভারতে এই আক্রমণ করে তাদেরকে পদানত করতে পারত। বিস্ময়কর ব্যাপার হলো অতীতে এরা কখনোই কোনো বীরত্বের পরিচয় না দিলেও আধুনিক যুগে এসে মানে বর্তমান সময়ে আমরা দেখি এই হিন্দুগুলা এরা একটা রাষ্ট্র তৈরি করেছে, যদিও মানে মুখে মুখে বলে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ ইত্যাদি, কিন্তু বেসিক্যালি তাদের মধ্যে এই হিন্দুত্ববাদী চিন্তাভাবনাই প্রকট। এবং এরা যেটা এখন করে এই ভারতের আশেপাশে যে ছোট ছোট দেশগুলো আছে যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ইত্যাদি, যে ছোট ছোট ভুটান, ছোট ছোট দেশগুলো আছে, এর উপরে কিন্তু তারা ওই মাতব্বরি ফলানোর জন্য সর্বদাই কিন্তু উদ্গ্রীব, অর্থাৎ বড় ভাই সুলভ আচরণ করে। আমার মনে হয় যে হীনমন্যতা থেকে এটা আসছে, যেহেতু অতীতে কখনো তারা তাদের কোনো বীরত্ব কিছু দেখাতে পারেনি, এই ধরনের কোনো ইতিহাস তাদের নাই। অর্থাৎ এখন এসে তারা সেটা একটু দেখাতে চায়। অবশ্যই এদের একটা বীরত্বের ইতিহাস আছে, কিন্তু সেটা বাস্তবে না, পৌরাণিক কাহিনীতে। ওই যে মহাভারতের অর্জুন অথবা রামায়ণের রাম, এই সমস্ত এগুলো তো বাস্তব না। তো এই যুগে এসে এই হীনমন্যতার কারণেই সম্ভবত এই ছোট ছোট দেশগুলোর ওপরে তারা নানা রকম প্রভুত্ব মনোভাব তারা দেখায়, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এই কারণেই কিন্তু প্রতিবেশী কোনো দেশের লোকজনই কিন্তু ভারতীয়দেরকে ভালোবাসে না এবং ভারতীয়রাও তাদেরকে ভালোবাসে না। একটা অদ্ভুত দেশ, পৃথিবীতে এরকম দেখা যায় নাকি যে প্রতিবেশী দেশগুলো পরস্পরের প্রতি একটা শত্রুভাবাপন্ন মনোভাব নিয়ে বসে থাকে? তো এরপরে কিন্তু এদের এই মানে ভারতীয়দের ন্যূনতম কোনো টনক নড়ে না। এদের কথাবার্তা, ভাব ভঙ্গি দেখলে মনে হয় এদের চাইতে বুদ্ধিমান এবং চালু লোক আর কিছু নাই। তবে বীরত্বের কিছু উদাহরণ আমরা দিতে পারি। সেটা হলো যে গত 2 বছর আগে পাকিস্তানের মধ্যে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য দুইটা না কয়টা বিমান জানি গেছিলাম জানি না।
তো তার মধ্যে একটা বিমান তো পাকিস্তান ফেলে দিয়েছিল, মানে দুইটা ফেলে দিয়েছিল, একটার পাইলট মারা গেছিলো আর একটার পাইলট বন্দী হয়েছিল, তার নাম ছিল অভিনন্দন বর্তমান, মনে হয় এরকমই নাম। তো পরবর্তীতে আমি যেটা দেখলাম, এরা কোন বিমান নিয়ে গেছে, MiG-21 মান্ধাতার আমলের যে বিমান, ওই সোভিয়েত ইউনিয়ন যে 50-এর দশকে যে বিমান তৈরি করছিল সেই বিমান নিয়ে ওখানে গেছে। তো পাকিস্তান তো F-16 আছে, তারা তো ঘায়াল করে ফেলছে। তো এত বড় নিজেরা মানে বীর মনে করে নিজেদেরকে, এবং তারা বিশাল গণতান্ত্রিক দেশ, এবং মাঝে মাঝে উৎসার সাথে তারা নিজেদেরকে মাঝে মাঝে অনেক সময় পরাশক্তিও মনে করে। তো তারা ব্যবহার করে কিন্তু মানধাতার আমলের অস্ত্র, এবং এই দেশটা আবার চায়নার সাথে টেক্কা দিতে চায়। চিন্তা করা যায় চায়না কোথায় আর এই ভারত কোথায়। ওই যে তাদের কথাই, কোথায় আগরতলা আর কোথায় চৌকির তোলা। এরা পাকিস্তানের সাথেই টিকতে পারবে না, আবার চায়নার সাথে তো এরা 1 ঘন্টার মধ্যেই পুরা ভারত নেই হয়ে যাবে দুনিয়া থেকে। নিজেদেরকে এরা বিশাল পরাশক্তি মনে করে আমেরিকা এবং রাশিয়ার পরে, এবং মনে করে যে তারা চায়নার সমকক্ষ। অথচ মজার ব্যাপার হলো পার ক্যাপিটা ইনকামে চায়নার থেকে এরা অনেক পিছিয়ে আছে। নট অনলি দ্যাট, যদি জিডিপিতেও আমরা দেখি তাহলে চায়নার থেকে 100 বছর পিছনে পড়ে আছে। আশ্চর্যের ব্যাপার হলো এই, এরা বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়ে আছে পার ক্যাপিটা ইনকামে। আমাদের বাংলাদেশের এখন পার ক্যাপিটা ইনকাম কত, প্রায় $2500 মতো, আর এদের কিন্তু 18 না $1900, তাই না? এবং বাংলাদেশে কোনো মানুষ কিন্তু এখন আর রাস্তাঘাটে, বাগানে, ঝোগানে বা মাঠে কাপড় উচিয়ে পায়খানা করে না, প্রত্যেকেরই অন্তত একটা স্যানিটারি ল্যাট্রিন আছে। ভারতে কিন্তু কোটি কোটি লোক এখনও ওই যে রাস্তাঘাটে, মাঠে ঘাটে বা বনে জঙ্গলে কাপড় উচিয়ে তারা পায়খানা করে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন বিশুদ্ধ পানি পান করে, তাদের টিউবওয়েল থেকে সে ব্যবস্থা করা হয়েছে একেবারে 100%। তো ভারতের বহু লোক এখনও ওই যে নদী, নালা, খানা খন্দ, পুকুরের কিন্তু পানি খায়, মানে পান করে। এবং ভারতের কিছু কিছু অঞ্চল দেখলে মনে হবে যে আমরা বোধহয় আফ্রিকার কোনো জঙ্গলের কোনো জঙ্গলি জাতির কাছে চলে গেছি। বাংলাদেশে কিন্তু এইরকম কোথাও নাই। বাংলাদেশে এখন কুড়িয়ে ঘর দেখা যাবে কিনা সন্দেহ, গ্রাম অঞ্চলেও কুড়িয়ে ঘর তেমন নাই। কিন্তু ভারতে এমন বহু রাজ্য আছে, যেমন ঝাড়খণ্ড, বিহার অথবা উড়িষ্যা গেলে সেখানে দেখা যাবে যে সেখানে বিশাল সংখ্যক মানুষ কুড়িয়ে ঘরে বাস করে। সুতরাং বাংলাদেশের থেকেও কিন্তু এরা বহু পিছিয়ে আছে। কিন্তু ভাব কেন হলো, এরা বিশাল পরাশক্তি, এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশের লোকদেরকে এরা মানে খুব মানে রাফ বিহেভ করে। বিশেষ করে যদি বাংলাদেশের অনেক মানুষ তো অনেক সময় ভারতে যায় বেড়াতে নানা উপলক্ষে, তো এরা ওই ইমিগ্রেশনে মানে বর্ডারে এমন আচরণ করে, ভাবখানা হলো যে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা দেশ, আর আমরা হলাম একেবারে মানে তাদের ভৃত্য জাতীয় কিছু। এই ধরনের মন মানসিকতা তারা পোষণ করে। এই 21 শতাব্দীতে এসে তার ফলাফল কিন্তু তারা হাতে হাতে পাচ্ছে। নানা রকম আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তারা সর্বদাই কিন্তু নানা রকম ভেজালের মধ্যে আছে। সত্যিকার অর্থে কোনো অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে আমেরিকার সাথে বোধহয় এখন তাদের খুব ভালো সম্পর্ক, রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক, অমুক দেশের সাথে খুব ভালো সম্পর্ক। আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, খোঁজখবর নিয়ে দেখছি, কোনো দেশই বেসিক্যালি ভারতকে পছন্দ করে না, এবং কোনো দেশই বস্তুত ভারতকে মানে ভালোবাসে না। এবং তার থেকে বড় কথা হলো ভারতকে প্রচণ্ড রকমভাবে অবিশ্বাস করে। যে দেখুন, চায়নার মতো একটা দেশ যেখানে কমিউনিজম আছে, অনেকেই বলে সেখানে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, অমুক নেই, সমুক নেই, কিন্তু তারপরেও পৃথিবীর উন্নত দেশগুলো সেখানে কিন্তু বিলিয়নস অফ ডলার্স, ট্রিলিয়নস অফ ডলার্স সেখানে ইনভেস্ট করে সেই দেশের জনগণের অর্থনৈতিক অবস্থা বা গোটা চায়নার অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করে ফেলছে। কিন্তু তারা কেউই ভারতে আসে না। তাহলে কি বুঝলেন কেন ভারতে আসে না? কারণ তারা যত কথাই বলুক না কেন, উপরে যতই বন্ধুত্ব দেখাক ভারতের সাথে, বস্তুত ভারতকে তারা পছন্দ করে না। তারা প্রচণ্ড রকম অপছন্দ করে, এবং বস্তুত তারা ভারতকে বিশ্বাস করে না। এবং এর পরেও কিন্তু ভারতের এই লোকগুলোর কোনো সম্বিত নাই। তাদের যে কথাবার্তা, আমরা মাঝে মাঝে টেলিভিশন টানে তাদের লোকদের কথাটা শুনি, কথা শুনলে মনে হয় যে তাদের মতো চালু আর স্মার্ট লোক এই পৃথিবীতে আর নাই। সম্ভবত ভিন্ন কোনো গ্রহ থেকে এখানে অবতরণ করেছে। তো এই হলো অবস্থা। এই জাতপাতের ভিত্তিতে বিভক্ত এই যে কুসংস্কারাচ্ছন্ন জাতি, এরা মানব সভ্যতায় কি আসলে দিতে পারে? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।